অসমাপ্ত ভালোবাসা গল্প পর্ব 15। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। প্রতিবার দেশে ফেরার সময় জিয়ান এক্সাইটেড থাকে, তবে এবার যেন তার চেহারায় আলাদা রকমের আনন্দ দোল খাচ্ছে। সিটে বসে মনে মনে বলে, সুইটহার্ট, এবার ফেরার সময় আমি একা ফিরব না, তোমাকে নিয়ে ফিরব। আর কয়েক ঘন্টা, তারপর তোমার সব অভিমান মুছে দেব রাঙাবউ। জিয়ানের ভাবনার ছেদ ঘটে পাশের সিটের কারো কান্নার আওয়াজে। জিয়ান একবার ভাবল জিজ্ঞেস করবে, আবার কিছু একটা ভেবে জিজ্ঞেস করল না। পাশের সিটে বসে থাকা মেয়েটা মাথা তুলে তাকাতেই জিয়ান বলে, আবার আপনি? ইরার কোনো হেলদোল নেই, সে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে, চোখ থেকে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। এভরিথিং ইজ অলরাইট মিস? ইরা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সবকিছু অলরাইট কি করে হয়? সো স্যাড। কিন্তু মানুষের জীবন তো চিরস্থায়ী নয়, তাই না? আমরা জন্মের পরেই জানি আমাদের মৃত্যু নিশ্চিত। আপনি জানেন, আমার মম লাইফে কিছু পাইনি, না ঘর, না সংসার, না ওই লোকটার পরিচয়। ধ্বংস করে দেব তাকে আমি এখানে, আর আমার মা কফিনে। কোন লোকটা? আর আপনার বাবা কোথায়? বাবা শব্দটাকে ঘৃণা করি আমি। আমার মম সারাটা জীবন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, সে আমার মমকে জাস্ট টিস্যু পেপারের মতো ইউজ করেছে। আপনার বাবার সাথে কথা হয়েছে? মনে হয়নি ভদ্রলোক এমন হতে পারে। ওটা আমার বাবা না, আমার আঙ্কেল, ছোট খালামণির হাজবেন্ড। বাবা নামক মানুষটা তো আমার মমকে সারাটা জীবন ঠকিয়ে এসেছে। আচ্ছা, স্ত্রীর পরিচয় যদি নাই দিতে পারবে, তাহলে সেই স্ত্রীর সাথে রাত কাটাতে লজ্জা লাগলো না? তার শরীরে যদি এতই কারেন্ট পতিতালয়ে না যেয়ে আমার মমকে কেন ব্যবহার করলো? জবাব চাই আমার। আমি ওই লোকটাকে খুন করে তবেই শান্ত হব। জিয়ান পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই, তবুও বলবো একটু শান্ত হন, ঠান্ডা মাথায় কাজ করুন। আল্লাহ তাআলা আপনার মমকে জান্নাতবাসী করুক। পুরো জার্নিতে আর তেমন কোনো কথা হলো না। পুরোটা পথ মেয়েটা শুধু কেঁদেছে। জিয়ান আগবাড়ি আর কথা বাড়ায়নি, কারণ সব মানুষ সিম্পেথি পছন্দ করে না। নয়নার রাগে গজগজ করতে করতে গাড়িতে এসে বসেছে। তার মোটেও যাওয়ার ইচ্ছে নেই, তার মা জোর করে নিয়ে যাচ্ছে। জাহানারা বেগম নয়নাকে উদ্দেশ্য করে বললেন, চেহারার নকশা ঠিক করো, বাপ বেটি একরকম হয়েছ, কোথাও যাওয়ার নাম শুনলেই কপালে বজ্রপাত পড়ে। তা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে হয় না? তা তোমার ভাতিজার বিয়ে, তুমি যাও না, আমাকে কেন টানছ? তোমার বড় মামি কত আদর করে, আর তুমি এভাবে বলছো? আম্মু, আম্মি ছাড়া আর কিছুই আমার মন মতো না ওই বাড়িতে। তাছাড়া আলিফ ভাইয়াও তো আসবে, বাবা জানলে কি হবে? আলিফ যথেষ্ট ভদ্র ছিলে, আমার তো ভয় তোমার নিয়ে, কি উল্টোপাল্টা কাণ্ড ঘটিয়ে বসো কে জানে। তো আমাকে নিচ্ছ কেন? নামিয়ে দিয়ে যাও। শোন, জামাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কোনো উল্টোপাল্টা কথা বলবি না, ভালো ভালো কথা বলবি। জামাইকে নিয়ে একদম ভুলভাল কিছু বলে আমার নাক কাটাবে না। নয়নার ইচ্ছে করছে জিয়ানের চুলগুলো ধরে ইচ্ছে মতো টানতে, গোছানো চুলগুলো টেনে টুনে ছিঁড়ে নষ্ট ভষ্ট করে দিতে, ইচ্ছে মতো কামড় দিয়ে রক্ত বের করে আনতে। শালা আমার সাথে বাটপারি করে বিয়ে করেছে, আমাকে ঘরে তুলে এনেছে আর এক মেয়েকে। এই বেডা মানুষ কবরে গেলেও আর একটা বিয়ে করার সুযোগ পেলে হাতছাড়া করবে না। শালা একবার আসি শুধু, চট্টগ্রাম থেকে তোকে বোঝাবো সুনয়না তালুকদার কি চিজ। জাহানারা বেগম একটা কোন আইসক্রিম নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলে, অন্যের ছেলের গুষ্টি উদ্ধার না করে আইসক্রিম খেয়ে বংশগত বদমেজাজ নিয়ন্ত্রণ করো। আমাদের বংশ নিয়ে এতই যখন সমস্যা, কে বলেছিল এই বংশে আসতে? আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে। এবার এসে বলবো ফেরত দিয়ে আসতে। চুপ করো একদম, সবাই জানে তুমি ভদ্র, সো নিজের ইমেজ নষ্ট করবে না। আর হ্যাঁ, চুলের দিকে খেয়াল রাখবে, এই চুল তো আমার যত্নে গড়া। নয়না গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো, মনে মনে ভাবল, ইস, লেখকের লেখা চরিত্রের মতো কেউ যদি আমার জীবনে আসলে কত ভালো হতো। সে আমার চুল দেখে কবিতা আবিষ্কার করে ফেলতো, চোখ দেখে বলতো, শোন কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। সাদাত হোসেন। তা না, কপালে জুটেছে এক চিটার বাটপার শালা হনুমান। জাহিন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মেহনুরের জন্য। বেশ কিছুক্ষণ পর একজন বলল, হ্যালো। জাহিন সামনে তাকিয়ে দেখে কালো স্যুট পরা এক নারী, ফর্সা মুখশ্রীতে কালো চশমাটা যেন ফুটে উঠেছে। মেয়েটি হাতঘড়ির দিকে টাইম দেখে বলে, এই ড্রাইভার, আমার ব্যাগগুলো গাড়িতে নিয়ে রাখো, আর হ্যাঁ, গাড়ি স্লো চালাবে। জাহিন দাঁতে দাঁত চেপে বলে, আমাকে দেখে আপনার ড্রাইভার মনে হচ্ছে? চোখ আছে তো চশমার আড়ালে? মেহনুর কথার উত্তর না দিয়ে বলে, আমার হাতে সময় নেই আপনাকে জাজ করার, দ্রুত যেতে হবে আমাকে।
অন্তর হেসে বলে, বাহ ভাই, এত মেয়েদের ক্রাশ থেকে সোজা গাড়ির ড্রাইভার বানিয়ে দিল। বিদেশি ম্যাম তো, তাই হয়তো। চুপ কর, বেশি কথা না বলে ব্যাগ তুলতে সাহায্য কর। বাসায় যেয়ে একে দেখে নিচ্ছি। ছোটবেলায় ম্যা করতে করতে পিছু পিছু ঘুরতো, এখন ভাব নিচ্ছে। 2 দিনের বৈরাগী ভাতকে বলে রাইস। মেহনুর গাড়ির পিছনের সিটে বসল। তার এমন এক ভাব যেন আশেপাশে কেউ নেই, মোবাইল স্ক্রল করতে ব্যস্ত সে। গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশন। মেহনুর ছুটে বাড়ির ভিতরে ঢুকেই আম্মি বলে জড়িয়ে ধরল মিতা বেগমকে। মিতা বেগম মেহনুরকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? আমার বাঁদরটা তোকে বিরক্ত নিত করেনি? তোর বাঁদর মানে আম্মি? জাহিনকে পাঠিয়েছিলাম তোকে আনতে। আমি তো ভেবেছি রেজা, তাই একটু মজাও নিয়েছি। রেজা তো দেশে নেই। আচ্ছা এখন রুমে যা, ফ্রেশ হয়ে আয়। আজ সব তোর পছন্দের খাবার রান্না হয়েছে। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু সালোয়ার কামিজ পরতে হবে। আমি তোর জন্য কিছু সালোয়ার কামিজ বানিয়ে আলমারিতে রেখে দিয়েছি। বাবা কেমন আছে? সে আছে ভালো। সে ভালো আছে বলেই তো আমরা ভালো আছি। মেহনুর সার্ভেন্টকে সাথে নিয়ে নিজের রুমে আসলো। দীর্ঘ 24 বছর পর নিজের দেশে পার্মানেন্টভাবে ফিরে এসেছে মেহনুর। রুমে এসে বেডে বসে বলে, রেজা, এবার তুই আমাকে ভালোবাসবি তো? আমি তোর অর্ধাঙ্গিনী হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। জাহিন রেগে মেগে আগুন। বাসায় ঢুকে সোজা কিচেনে আসলো। আম্মু, তোমার বান্ধবীর মেয়ের কত বড় সাহস আমাকে ড্রাইভার বলে? দ্য মোস্ট হ্যান্ডসাম জাহিন চৌধুরীকে। ওরে একবার পাই, তারপর বোঝাবো ড্রাইভার কি চিজ। আসছে আমার মোস্ট হ্যান্ডসাম। হ্যান্ডসাম হলে এই বয়সেও তুই একা থাকতি, এই দিনে 2-4টে বাচ্চার বাপ হতি। নিজেকে আয়নায় দেখ। আম্মু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। বিয়ে করতে রাজি হলে সম্মান করব। এই অহংকারী মেয়েকে কিছুতেই বিয়ে করব না। জাহিন চৌধুরীর সাথে ভাব নেয়। জিয়ান দেশে ফিরে নয়নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা তালুকদার বাড়িতে গেল। সেখানে যেতেই সূচনা বলে, তুই এই বাসায় কি করিস? তোকে না সেদিন দেখলাম মেয়েদের গান শোনাতে। ওরে দাদি আম্মা আমার, তা তোর সাগরেদ কই? তুই কি টয়নার কথা বলছিস? টয়না তো আম্মুর সাথে বিয়ে করতে গেছে চট্টগ্রাম। জিয়ান দ্রুত উঠে এসে দারোয়ানের কাছ থেকে পুরো ঠিকানা নিয়ে সোজা চলে গেল এয়ারপোর্টে। সেখান থেকে চার্টার্ড বিমানে সোজা চট্টগ্রাম চলে আসলো। নয়নাদের আসতে আসতে অনেক রাত। দোতলা বাসা, তবে সিঁড়ি হচ্ছে বাহিরের সাইডে। নয়না তার মায়ের সাথে দোতলায় ঘুমিয়ে আছে। নয়না তার মায়ের পাশে ঘুমিয়ে আছে এমন সময় অনুভব করল কেউ তার মুখ চেপে ধরেছে। ভয়ে চিৎকার করতে চাইছে, কিন্তু আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। কেউ সেভাবেই নয়নাকে কোলে তুলে নিল। অন্ধকার রুমে আবছায়ার মতো একটা ছায়া মূর্তি। নয়না ভয়ে কাঁপতে লাগল। কেউ কানে কানে ফিসফিস করে বলল, এক পুরুষের স্পর্শেই কাঁপাকাঁপি অবস্থা, আবার নাকি বিয়ে করবে। শখ কত ম্যাডামের। এই কণ্ঠ নয়নার চেনা, যেন যুগ যুগ ধরে পরিচিত কোনো কণ্ঠ। নয়না চোখ বন্ধ রেখেই জিয়ানের শার্ট খামচে ধরল। জিয়ান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসলো। নয়না এখনও চোখ খোলেনি। হৃদযন্ত্রে ধুকপুক আওয়াজ হচ্ছে। এই যে ম্যাডাম, চোখ খুলে একবার দৃষ্টি স্থির করুন। সুনয়না, তোমার মনোকর্ষণ করা আখি পল্লব মেলে দাও। নয়না পিটপিট করে চোখ খুলল। পূর্ণ চাঁদের আলোতে জিয়ানের চেহারা স্পষ্ট হল নয়নার দৃষ্টিতে। নয়না জোরে চিৎকার করল। জিয়ান নয়নার মুখের উপর হাত রেখে ফিসফিস করে বলে, কেস খাওয়া তো চাচ্ছ কেন বউ? কই, তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসলাম। কিশমিশ খাওয়াবা তা না, সোজা কেস খাওয়ানোর ধান্দা। নয়না কথা বলার চেষ্টা করছে, কিন্তু জিয়ান নয়নার মুখ চেপে ধরার কারণে কথা বের হচ্ছে না। শোনো বউ, ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ইস্যু, সো সেটা পার্সোনালি মিটমাট করে নেই। যদি রাজি থাকো, আলতো করে আমার হাতে কামড় দাও, তোমার মুখ খুলে দিচ্ছি। আর রাজি না থাকলে এভাবে তুলে নিয়ে যাব তোমাকে। নয়না জিয়ানের হাতে দাঁত বসিয়ে বেশ জোরে কামড় বসালো, কিন্তু কাজ কিছুই হলো না। কারণ রেজা চৌধুরী কি এতই বোকা নাকি? হাতের তালুতে কেউ জোরে কামড় বসাতে পারে নাকি? জিয়ান নয়নাকে কোল থেকে নামিয়ে দিল। নয়নার শরীরে ওড়না নেই, সেদিকে তার খেয়াল নেই। কোমরে হাত রেখে বলে, আপনার সাহস কি করে হলো আমাকে কোলে তোলার? সরি, তোমাকে কোলে তুলে ভুল করেছি। তোমাকে তো মাথায় তোলা দরকার ছিল জানেমান। চুপ, একদম চুপ। সরি, আপনার সরির আচার বানিয়ে খিচুড়ির সাথে খেয়ে ফেলুন। সুনয়না তালুকদারের কারো সস্তা সরি চাই না। তুমি চাইলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে দামি সরি দিতে পারি। ওহ আচ্ছা, তো কোথায় আপনার দামি সরি? তার জন্য তোমাকে আমার কাছাকাছি আসতে হবে। চোখে চোখ রেখে একে অপরের বাহুতে অবস্থান করতে হবে। এরপর ঠোঁটে ঠোঁট রেখে সরি বলবো। ব্যাস, পৃথিবীর সবচেয়ে দামি সরি হয়ে যাবে। ছিহ, লুচু লোক, অসভ্য লোক। মেয়েদের ইজ্জত লুট করার ভালোই ট্রেনিং জানেন দেখি। তা আজ পর্যন্ত কতজনকে এরকম দামি সরি দিয়েছেন?
তোমার কসম বউ, এই সরি এই মুহূর্তে আবিষ্কার হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এখনো এই অধম এই সরি আর কাউকে নিবেদন করেনি। প্লেন ড্রাইভারের বাচ্চা, ধোকাবাজ, ইতর, লুচ্চা, লাফাঙ্গা, একদম কথায় কথায় বউ বউ করবেন না। আমি পিওর সিঙ্গেল, তবে আগামীকাল বিবাহিতা হয়ে যাব। সো 10 হাত দূরত্ব রেখে দাঁড়ান। আপনার মতো ধোকাবাজ প্লেন ড্রাইভার আমার দরকার নেই। জিয়ান নয়নার হাতে টান দিয়ে একদম নিজের বুকের কাছে নিয়ে আসলো। নয়নার ঠোঁটের উপর আঙুল রেখে বলে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার সুখ দুঃখের চিরসাথী। আমাকে তুমি এ জন্মে আর তোমার থেকে আলাদা করতে পারবে না। আমি মানেই তুমি, তোমার অস্তিত্ব জুড়ে শুধুই আমি। আমি শুধুমাত্র তোমার প্লেন ড্রাইভার। ক্যাপ্টেন রেজা চৌধুরী তার স্বীকার করছে। জিয়ান নয়নার এতটা কাছে যে নয়নার মুখে জিয়ানের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। এলোমেলো লাগছে নয়নার, হৃদয়ে কেমন তুফান বইছে, গলা শুকিয়ে আসছে, হার্টবিট ফাস্ট হচ্ছে। নয়না 2 কদম সরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিল, নিজেকে কিছুটা সহজ করার চেষ্টা করছে। মনে মনে বলে, একদম গলে যাস না নয়ন, ভুলে যাস না এ কদিন সে কি করেছে। নয়না নিজের বুকের বাম পাশে হাত রেখে নিজের হৃদয়ের উথাল পাথাল থামানোর চেষ্টা করছে। মনে হচ্ছে এক্ষুনি হৃৎপিণ্ড বাইরে চলে আসবে। জিয়ান নয়নার পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আমি তোমাকে ঠকাইনি নয়না, তুমি ভুল বুঝেছ আমাকে। জাস্ট একটা কনফিউশন ক্লিয়ার করলেই তুমি বুঝে যাবে। নয়নার অবচেতন মন মাত্র আন্দাজ করল তার সাথে ওড়না নেই। মুহূর্তেই নিজের হাত দুটো জড়িয়ে নিল, ইতস্তত বোধ করতে লাগল। জিয়ান নয়নার আরও খানিকটা কাছে এসে নয়নার হাত ধরে বলে, তোমার সব লজ্জার মালিক এখন আমি। আমার আর তোমার মাঝে কোনো লাজ নেই। তুমি কি জানো না আমরা আমাদের পোশাক? তোমার সব রূপ আমার জন্য উন্মুক্ত। বলেই নয়নাকে জড়িয়ে ধরল। নয়নার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জিয়ান নয়নার অতিরিক্ত কাছে আসলেই নয়নার এই সমস্যা দেখা দেয়। জিয়ান নয়নাকে নিজের বক্ষ থেকে সরিয়ে বলে, কি হয়েছে তোমার পাখি, এমন করছো কেন? আমাকে বলো, কোথায় কষ্ট হচ্ছে? নয়না কিছুই বলতে পারছে না। নয়নার প্যানিক অ্যাটাক হয়েছে। তার চোখের সামনে ভাসতে লাগলো সেই রাতের দৃশ্যগুলো। ঝাপসা হয়ে আসছে নয়নার চারপাশ। জিয়ান বেকুল হয়ে পড়ল প্রেয়সীর এই অবস্থা দেখে। রাত তখন 3:30। জিয়ান অনিকেতকে কল করল। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। কারো পায়ের আওয়াজ পেয়ে নয়নাকে নিয়ে দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ল। ততক্ষণে নয়না বেহুশ। বিয়ে বাড়ি, অনেক আত্মীয় স্বজনরা এসেছে, তাই বাড়ি ভর্তি মানুষ। জিয়ান নয়নাকে নিজের মধ্যে জড়িয়ে নিল। লোকটা চলে যেতেই নয়নাকে কোলে তুলে আবার জাহান্নারা বেগমের পাশে শুয়ে দিল। খানিকক্ষণ তাকিয়ে রইল নয়নার দিকে। আবছা আলোতে মেয়াটাকে আরও স্নিগ্ধ লাগছে। নয়নার কপালে চুমু দিয়ে বের হয়ে আসার সময় দরজা আলতো হাতে চাপিয়ে দিয়ে আসলো। নিচে আসতেই ঘটল এক বিপত্তি। হঠাৎ করে পেছন থেকে একজন জিয়ানকে ডেকে বলে, এই ছেলে কে তুমি? তোমাকে তো এর আগে দেখিনি কখনো। জিয়ান শুকনো ঢোক গিলে পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। এরপর সামনে ফিরে দেখে মধ্যবয়স্ক একজন পুরুষ। জিয়ান নিজেকে ধাতস্থ করে বলে, আমি ডেকোরেশনের লোক। লোকটা টর্চের আলো জ্বালাচ্ছে। এই সুযোগ জিয়ান ফুরুত। আতিফ সাহেব সামনে টর্চ ধরতেই দেখে সামনে কেউ নেই। সে ভীত হল। মনে মনে ভাবলাম হয়তো জিন ভূত, তাই দ্রুত প্রস্থান করল। মেহনুর খেতে বসেছে। মিতা বেগম মেহনুরের পাশে বসে যত্ন করে খাবার তুলে দিচ্ছে। জানিস তুই একদম তোর মায়ের মতো হয়েছিস, সেই চোখ সেই নাক। মেহনুরের হাতের লোকমাটা আর মুখে উঠল না। ঠুকরে কেঁদে উঠল মেহনুর। মিতা বেগম উঠে এসে নয়নার মাথা তার বুকে চেপে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, চিরজীবন কেউ বেঁচে থাকে না মা, তোর এক মা চলে গেছে, তাতে কি আমি তো আছি। জানিস সবচেয়ে বড় কষ্ট হলো এত কিছু হয়ে গেছে আমার বোনের মতো ফ্রেন্ডের সাথে, আমি তা জানতেও পারলাম না। তার শেষ সময় তাকে একবার দেখতে পারলাম না। আম্মু বারবার তোমাদের কথা বলছিল, কিন্তু আমরা কোনোভাবে তোমাদের কন্ট্যাক্ট করতে পারিনি। লাস্ট 5টা বছর তোর মায়ের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন। তোর বাবা পছন্দ করতেন না আমাদের দুজনের সখ্যতা। বাবা, এই শব্দটা এখন হৃদয়ে কাঁটার মতো বিধে। আম্মি যখন মৃত্যুর মুখে, তখন সে তার নতুন জীবন সাজাতে ব্যস্ত। আমি নিজের ছোট বিজনেস আর চাকরির বেতন দিয়ে লড়ে গেছি আম্মুর জন্য। 1 সপ্তাহ আগে আম্মুর একটা পুরনো ডায়েরি খুঁজে পাই। সেখানেই তোমার ডিটেলস পেয়েছি আম্মি। অশান্ত মনটাকে শান্ত করার জন্য ছুটে এসেছি তোমার কাছে। মিতা বেগম মেহনুরের কপালে চুমু দিয়ে বলে, একদম মন খারাপ করবি না, আমি আছি তোর জন্য। জানিস রে, রেজার বিয়ের ইনভিটেশন দেওয়ার জন্য অনেকবার ট্রাই করেও কন্ট্যাক্ট করতে পারিনি। রেজার বিয়ে? হ্যাঁ, রেজার বিয়ে সম্পন্ন হয়েছে। মেয়েটা দারুণ দেখতে, তবে বয়স একটু কম, মানিয়ে নিতে পারলেই হয়। মেহনুরের গলা যেন কেউ চেপে ধরেছে। সে তো এই আশা নিয়ে এসেছিল তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করবে রেজাকে বিয়ে করে। কিন্তু এটা কি হলো?